ত্রিপুরা রাজ্যের দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো? ভালো থাকাটাই কাম্য। ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের এই নিয়ে আজকে পঞ্চম কবিতা। এর আগে 4টি কবিতা আমি এবং দিদিমণি পরপর পড়িয়ে গেছি। আজকে যে কবিতাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা। খুব চমৎকার মাপের কবিতা একটি, এবং তোমাদেরকে পড়িয়ে দিলে একটু বড় মাপের কবিতা, তথাপি তোমাদের ভালো লাগবে। এখন কবিতাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে ওনার সম্পর্কে একটু কিছু বলে ফেলি। কেন কি কোনো নাটক, কবিতা, গল্প বা ছোট উপন্যাস সম্পর্কেও যদি কিছু বলতে হয়, তাহলে তার লেখক বা কবি এ সম্পর্কে একটা পরিচিতি দেওয়া দরকার। এবং তোমাদের যা সিলেবাস এ অনুযায়ী এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন থাকবে। তাই কবিতাতে যাওয়ার আগে আমি আমাদের যে শ্রদ্ধেয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু কিছু বলছি। এটা তোমরা একটু ফলো করবে এবং মনে রাখার চেষ্টা করবে। আগামী ভবিষ্যৎ জীবনে তোমাদের এটা কাজে লাগবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইংরেজি 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার এই যে জন্মগ্রহণের যে সময়টা, টাইম পিরিয়ডটা, এটা সম্পর্কে কিন্তু একটা বেশ প্রচলিত গল্প রয়ে গেছে। গল্পটা এরকম যে যে সময়ে কবির জন্ম হয়েছিল এই সময়ে নাকি খুব ঝড় তুফান হয়েছিল, এবং আমাদের যারা বয়স্ক মা ঠাকুমা এরা বলে থাকেন যে জন্মতিথিটা নাকি বলে দেয় যে তার ভবিষ্যৎটা কেমন হবে। তো কবির এই যে ঝড় তুফানের মধ্যে যে জন্মটা, এই সময়েই মনে হয়েছিল যেন যা কালবৈশাখী কবির পরবর্তী জীবনটার যেন একটা পূর্বাভাস। যাই হোক, এটা হয়তো কাকতালীয় ঘটনা। এই ধূমকেতু কবি যখন জন্মগ্রহণ করেন, তখন যাই হোক না কেন, তো আগামী জীবনে কিন্তু অনেকবার অনেক রকমের ঘটনা কবির জীবনে পর্যায়ক্রমে ঘটে গেছে। যাই হোক, সে কথা যাব পরে। প্রথম কথা বলি যে কবি জন্ম চুরুলিয়া যে গ্রামে, সেখানে পিতা দরিদ্র পিতা ফকির আহমেদ আর মায়ের নাম জাহেদা খাতুন। এই দুজনের ঘরে কবি জন্মগ্রহণ করেন, একেবারেই দরিদ্র মুসলিম পরিবার। তো কাজেই লেখাপড়া যে খুব বেশি কবি করতে পেরেছিলেন এরকম ভাবার কোনো কারণ নেই। লেখাপড়া খুব বেশি করতে পারেননি। একদম গ্রামের পাঠশালা, মক্তবে, এখানেই পড়াশোনা। এই পড়াশোনা চলাকালীন সময়ই একেবারে বাল্যকালেই কবি পিতৃহারা হন। তো এখনই বুঝতেই পারছো, একেবারে দরিদ্র পরিবারের ছেলে, এরপরে আবার বাবা মারা গেছে। তো কাজে লেখাপড়া খুব বেশি করতে পারেননি। এখন সমস্ত পরিবারের চাপটা যেন কবির উপরেই ঘাড়ে চেপে বসে। একদিকে ছোট ভাই বোন, অন্যদিকে মাকে নিয়ে। তো এই দরিদ্র অবস্থাতে চলতে গিয়ে কবিকে কিন্তু ছোটোখাটো কিছু পেশা অবলম্বন করতে হয় এই অল্প বয়সে। বাড়িঘরে মানুষের কাজ করে দেওয়া, অর্থাৎ ভৃত্যের কাজ। এরপরে 39 নম্বর বাঙালি পল্টন, যে একটা সেনাবাহিনী গ্রুপ, এটাতে হাবিলদারের পোস্টে পরবর্তী সময়ে যখন একটু পরিণত হয়েছেন, এই সময় কবি চাকরি নিয়ে ঢুকে পড়েন। কারণ কি, সংসার চালাতে হবে কবিকে। তো যাই হোক, এই ছোটোখাটো কাজে কিন্তু কবি মোটামুটিভাবে ভবিষ্যৎ জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকেন। এরপর পরাধীন ভারতের, সেই সময়টা পরাধীন ভারত, এই পরাধীন ভারতে ইংরেজ শাসনের শুধু শাসন নয়, শাসন সঙ্গে শোষণ, যন্ত্রণা, অত্যাচার, অবিচার এবং সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আমাদের, এই সমাজ ব্যবস্থাতে কবিকে যেন দিনে দিনে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই সময়ে কিন্তু কবির মধ্যে একটা বিদ্রোহাত্মক মনোভাব, একটা চাপা ক্ষোভ কবির মধ্যে গড়ে উঠতে থাকে। কবি কেন প্রতিবাদে মুখর হতে থাকেন। একদিকে কবির এরকম একটা অবস্থা, অন্যদিকে যখন কবি তরুণ বা যুবক পর্যায়ে, এই সময় বেশ কয়েকটি নারীকে তিনি প্রেম নিবেদন করেছিলেন, কিন্তু প্রেম নিবেদনও কবির টিকে থাকেনি। এই সমস্ত ক্ষেত্রেই প্রণয়ভঙ্গ, এবং পরবর্তী সময়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই সময়েও কিন্তু তার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। তো এই বিভিন্ন কারণ, মানুষ যে বিদ্রোহী হয়ে ওঠে,
এগুলির কিন্তু কার্যকারণের একটা সূত্র থাকে। তো কবি জীবনে কিন্তু এগুলি ঘটে গেছে। তো এই সমস্ত কারণকে মিলিয়ে কবি কিন্তু একটা বলতে গেলে ঝড়ঝাপটার মধ্য দিয়েই চলছিলেন। তথাপি কারুর যখন শরীরের মধ্যেই মনের মধ্যে লেখা থাকে, সাহিত্য থাকে, এটাকে থামিয়ে রাখা যায় না। কবি লেখালেখি শুরু করেছেন। প্রথমটা পালা গানের কিছু লেখা। এই পালা গানেই কবি কিন্তু হাত পাকানো, এখান থেকে পরিচিতিতে আসা। এই পালা গানগুলির মধ্যে শকুনিবধ, মেঘনাদবধ, রাজদূত, আকবর বাদশাহ ইত্যাদি করে বেশ কয়েকটি পালা গানে নিজেকে বেশ পরিচিত করে তোলেন। এরপরেও কবি প্রচুর কাব্য, কবিতা, ছোটোখাটো লেখা, সাহিত্য ইত্যাদি প্রকাশ করতে থাকেন। কবির যে বিভিন্ন কবিতাগুলি, এই কবিতাগুলিকে এক জায়গায় সংঘবদ্ধ করে প্রকাশ করতে থাকেন। এই যে প্রকাশিত যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং বেশ বহুল প্রচারিত কাব্যগ্রন্থ, এগুলির মধ্যে অগ্নিবীণা, দোলন চাপা, সাম্যবাদী, সর্বহারা, এরকম করে বেশ কয়েকটি, এবং আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থের বইয়ের নাম, সেটা হচ্ছে সঞ্চিতা। এরকম কবির নিজেই সুরারোপিত যে বই, এটা নজরুল সঙ্গীত, এটা নজরুল সঙ্গীতের একটা বই। আবার নজরুলের যে নাচ হয়, নজরুল নৃত্য, এটার যে সুর তাল আরোপ করে যে বই, এগুলিও কবি কিন্তু ধীরে ধীরে প্রকাশ করেছেন। তো এরকম করে বাংলা সাহিত্য জগতে কবি কিন্তু একটা বিশেষ স্থান করে নিয়েছিলেন আমাদের মধ্যে। এগুলি তো চলছিলই। তো এগুলি চলতে চলতে কবি কিন্তু বেশ পরিণত মাপ হয়েছেন। দেশে বিদেশে কবির কিন্তু বেশ দেশ জোড়া নাম হয়েছে। এই সময় কবিকে বেশ কয়েকটি উপাধিও দেওয়া হয়েছিল। 1945 খ্রিস্টাব্দে কবিকে যে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের জনপ্রিয় কবিকে জগত্তারিণী উপাধি দেওয়া হয়। এরপর 1960 খ্রিস্টাব্দে ভারত সরকার কবিকে যেন উপাধি দেন, যে আমাদের দেশের যে বেশ বড় উপাধি, পদ্মভূষণ উপাধিতে কবিকে ভূষিত করা হয়। এর পরবর্তী সময়েও কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কবিকে কিন্তু বাংলা সাহিত্যের একটি বড় পুরস্কার, সেটি হচ্ছে ডিলিট উপাধি। এই ডিলিট উপাধিও কিন্তু কবিকে দেওয়া হয়। এই সমস্ত কিন্তু কবির বড় বড় প্রাপ্তি যাই হোক না কেন, কবির কিন্তু জীবনটা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো যায়নি। জীবনের শেষ দিকটা কবির বড়ই মর্মান্তিক। মর্মান্তিক এই অর্থে বলবো যে এই সময়ে কবির মেয়ে মারা যায়, বুলবুল মারা যায়। পরবর্তী সময়ে কবির স্ত্রী বলতে গেলে অর্ধমৃত অবস্থায় থাকেন। এই সমস্ত কিছু দেখে এবং শুনে কবি যেন কেমন একটা আধা পাগল হয়ে গেছিলেন। মানুষের সঙ্গে মেলামেশা করতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না। এই সময় হঠাৎ করে একদিন পক্ষাঘাত হয়ে যায়। পক্ষাঘাত বলতে প্যারালাইজড অবস্থা। কবির একটা সাইড অবশ হয়ে পড়ে যায়। কবির লেখালেখি বন্ধ, ঘরের মধ্যে বলতে গেলে একটা জীবিত মৃত অবস্থায় পড়ে রইলেন। তো এই অবস্থায় থাকতে এত বড় মাপের কবি, বলতে গেলে থাকা এবং না থাকা দুটোই সমান। এই অবস্থাতে সরকারি তরফে কবিকে কিন্তু বিদেশেও পাঠানো হয়েছিল। ভিয়েনাতে কবির চিকিৎসা হয়, কিন্তু এই চিকিৎসা করেও কবি কিন্তু সাড়া দেননি। খুব বেশি ভালো ফল পাওয়া যায়নি। দেশে ফিরে আনা হয়। কবি এইভাবেই ছিলেন। দেশ কবিকে ভুলে যায়নি, কবিকে আজও মনে রেখেছে, এবং আমাদের অন্তরে কবির নাম বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কবি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। 1976 সালে কবি আমাদেরকে ছেড়ে গেছেন। তথাপি আমরা কবিকে কিন্তু আমাদের হৃদয়ে স্থান দিয়েছি এবং বসিয়ে রেখেছি। হয়তো বাংলা দুই বাংলা ভাগ হয়ে গেছে আমাদের জাতিগত ভিত্তিতে, হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে, ভাষাগত ব্যবধানে দুটো জাত আমরা কিন্তু পৃথক হয়ে গেছি। কিন্তু কবিদের, সাহিত্যিকের কোনো জাত হয় না। তাই কবি নজরুলের কোনো জাত নেই। আমরা কবিকে মাথার উপরে স্থান দিয়েছি এবং মনে রেখেছি। আজ মে মাস, অর্থাৎ সেই সময়টাও মে মাস, বৈশাখ মাস, এই সময়টার কবির জন্ম। তাই আমরা বাংলা সাহিত্যের যারা পড়াশোনা করি, আমরা যারা বাংলা সাহিত্যের আলোচনা করি, চর্চা করি, চলো আমরা সবাই কবিকে হাত জোড় করে নমস্কার করে আমরা আজকের আমাদের পাঠ শুরু করি কবির, বিদ্রোহী কবি নজরুল ইসলামের নারী। নারী বলতে যাওয়ার আগে কবি সম্পর্কে একটা শ্রদ্ধার্ঘ্য আমি অর্পণ করে যাই, যেটা অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, যে ভুল হয়ে গেছে বিলকুল, ভাগ হয়ে গেছে সব কিছু, কিন্তু তবু ভাগ করা যায়নি গো নজরুল।
সব কিছু ভাগ হয়, কিন্তু কবি নজরুল ভাগ হয় না। কারণ উনি যে সম্প্রদায়েরই হোক, যে ধর্মেরই হোক, আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমরা কবিকে মাথার উপরে তুলে রেখে সম্মানের আসন দিয়ে যতকাল বাংলা সাহিত্য থাকবে ততকাল কিন্তু কবি নজরুল আমাদের মাথার উপরে থাকবেন। আরেকবার কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আজকের কবিতা শুরু করছি। কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের নারী। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এখানে কবিতার নামকরণটা কিরকম? সাম্যবাদী। এই সাম্যবাদী কাব্যগ্রন্থের এটা একটা পাঠ অংশ, সেটা হচ্ছে নারী কবিতা। এই সাম্যবাদী কবিতাতে তিনি সাম্যের কথা বলেছেন, যে এখানে হিন্দু মুসলমান, ধনী দরিদ্র, নারী পুরুষ এর মধ্যে কোনো বৈষম্য নেই। এখানের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠিত হবে। এই জগতেও সবাই মিলে একটা সাম্যের গান আমরা গাইব। এখানে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ থাকবে না। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি হয়েছে, এ সব কিছুতে অর্ধেক অর্ধেক করে দায়ভার পুরুষ এবং নারীর। যা কিছু পাপ তাপ এলো অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আর নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হে অজ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে নর শয়তান। যে তোমাকে যারা নরককুণ্ড বলে গালিমন্দ করে, যারা তোমাকে অভিশাপ দেয়, তাদেরকে তুমি জানাও যে নারী কিন্তু পাপ নয়। এখানে কিন্তু উভয়ই, নারী এবং নরের উভয়ের সমান সমানে কিন্তু দায়ভার রয়েছে। তাই শয়তান কেউ নয়, না নারী না নর। তারা যে বলে তারা ক্লিব, কারণ তারা ভীরু, তারা কাপুরুষ, তারাই কিন্তু এ ধরনের তকমা হাঁটায়। এ বিশ্বে যত কিছু ফুল ফুটিয়াছে, যত ফল, নারী দিল তাতে রূপ রস গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। যে কবির প্রশ্ন, যে তাজমহল দেখেছ, তাজমহলের চাকচিক্য দেখেছ, তাজমহল দেখতে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে, আমরা সবাই চাই। এটার আকর্ষণ কেন? এই আকর্ষণ একটাই কারণ, যে ভিতরে মমতাজ বেগম রয়েছে। আর বাইরের যে স্থাপত্য শিল্প, এই স্থাপত্য শিল্পকে আমরা দেখতে যাই, কিন্তু ভিতরে যে অপূর্ব সুদর্শনী যে সুন্দরী রমণী রয়েছে, এটার জন্যই কিন্তু আমরা সবাই কিন্তু এটার পিছনেই ছুটতে থাকি, দেখতে থাকি, এবং পৃথিবীর আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্যের লক্ষ্মী নারী, সুষমার লক্ষ্মী নারী ফিরে আছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবস দিয়েছে শক্তি সাহস নিশীত হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়ে নারী জগাইছে মধু। এই যে জায়গাতে যে নারী হচ্ছে জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী, নারীকে দিয়েই কিন্তু এই পৃথিবী হয়েছে শস্য শ্যামল। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। এই পৃথিবীর যা কিছু কাজ, যা কিছু কঠিন কঠোর সমস্ত তত্ত্ব, এই সমস্ত কিছুর তত্ত্বের সমালোচনা করে থাকে পুরুষ, কাজ করে থাকে পুরুষ, কিন্তু কামিনী অর্থাৎ নারী এই পৃথিবীতে রাত্রির মতো শান্তি এবং হালকা পাতলা ঠান্ডা বাতাসের মতন সমীরণ প্রবাহ দিয়েছে। পুরুষ এনেছে মরুতিশালয়ে নারী জাগাইছে মধু, শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল। নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুষমল। আর এই ঊষর যে জমি মাটি, এই মাটিতে পুরুষ লাঙ্গল চালায়, লাঙ্গল চালিয়ে মাটিটাকে উর্বর করে, আর সেই উর্বর মাটিতে জল সেচন করে নারী এই জমিটাকে উর্বর করে তোলে, আর সেই জমিতেই কিন্তু শস্যের উৎপাদন হয়। ফসল হইয়া উঠিল সোনালী ধানের শীষে, আর তখন এই সমস্ত ধানের ক্ষেত কিন্তু সোনালী ধানের শস্যে পরিপূর্ণ হয়। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। যখন এই পৃথিবীতে থরে থরে সোনা রূপা ইত্যাদি যখন তাকে তাকে করে অলঙ্কার সাজানো থাকে, এগুলি কি দেখতে সুন্দর লাগে? না। কবির বক্তব্য, এগুলি নারী দেহে উপবিষ্ট হয়ে পড়ে। গলাতে সোনার হার, কানে সোনার দুল, হাতে চুড়ি ইত্যাদি পরলে পরে যেমন সুন্দর হয়ে ওঠে, ঠিক সেই রকম নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ,
যত কথা যার হইল কবিতা শব্দ হইল গান। আর নারীর বিরহে যেমন এই প্রকৃতিতে পুরুষ যেমন বিহল হয়ে ওঠে, ঠিক একইভাবে নারীর মিলনে নর পেয়েছে কবি প্রাণ। কারণ একবার বিরহ, অপর দিক থেকে যখন মিলন হয় তখনই কিন্তু জীবনে পরিপূর্ণতা আসে। আর সমস্ত নারীর সমস্ত কথা সেগুলি কবিতাতে লিপিবদ্ধ হয়, আর শব্দগুলি মিলিত হয়ে তৈরি হয় গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভেছে মহামানবের, মহা শিশু তিলে তিলে। আর নর, ক্ষুধার মধ্যে নর এখানে তৈরি করে, আর নারী তৈরি করে সুধা। এই সুধা এবং ক্ষুধা উভয়ে মিলে এই মহাপৃথিবীতে, অর্থাৎ নরনারীর যে একটা সম্পর্কের মিলন, এই সম্পর্কের মিলনে এই পৃথিবীতে মহাশিশু দিনে দিনে তিলে তিলে পলে পলে বড় হয়ে ওঠে। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়েছে মহীয়ান। কবির প্রশ্ন এখানে, যে পৃথিবীতে অনেক বড় বড় ঝগড়াঝাটি, অশান্তি, যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে, এই সমস্ত কিছুতে শুধুমাত্র পুরুষেরই কি অংশীদার? পুরুষই কি শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ ঝগড়া করে গেছে? এগুলিতে কিন্তু কোনো নারীর অবদান নেই। না, নারীর অবদান রয়েছে। তারা এই যুদ্ধ বিগ্রহে, ঝগড়ায়, অশান্তিতে তারা প্রেরণা দিয়েছে, তাদেরকে অস্ত্র ধরতে সাহস জুগিয়েছে। তথাপি কোনোদিন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কবির বক্তব্য যে কোনো মাতা, কোনো বধূ, কোনো ভগ্নী, এদের নাম কি কোনোদিন এই ঘটনার পাশে লিপিবদ্ধ হয়? কোনোদিনও হয়নি। অনেক মাকে তার কোল খালি করে পরে সন্তানকে যুদ্ধে পাঠাবার পর আর ফিরে আসেনি। কোন স্ত্রী তার স্মৃতির সিঁদুর মুছে যায় যে তার স্বামী এই যুদ্ধে আত্মদান করেছে। কোন বোন তার ভাইকে হারিয়েছে। তাহলে তাদের অবদান কি নেই কিছু? কবির প্রশ্ন এটাই। কিন্তু তাদের অবদানই যথেষ্ট। তারা না থাকলে কিন্তু এই যুদ্ধের সাফল্যই আসতো না। বীরের স্মৃতিস্তম্ভে গায়ে লেখা হয় তাদের বীরগাথার কাহিনী। কবির খেদ, যে দুঃখ, জ্বালা, মনের কথা এটাই যে কোনোদিনও পুরুষের তরবারি জয়ী হতো না যদি এই নারীর প্রেরণা, শক্তি এবং একটা আত্মিক টান, ঠেলা না থাকতো। তাহলে কিন্তু এই কোনো মতে এই যুদ্ধে জয়লাভ করা পুরুষের পক্ষে সম্ভব হতো না। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল নারী, নারীর গারদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি। যে এই রাজ্য, রাজধানী যা কিছু শাসন করে থাকে রাজারা, তাদের কঠিন কঠোর শাসনে রাজ্য শাসিত হয়। শাসন করতে গিয়ে অনেক সময় অনেক ভুল কাজ হয়তো রাজা করে ফেলেন, অত্যাচার করে ফেলেন। তখন নারী অর্থাৎ স্ত্রীর, রানীর কোমল স্পর্শে প্রজারা কিন্তু হতবিহল হয় না, তারা আবার শান্তি শৃঙ্খলার মধ্যেই বসবাস করতে থাকে। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তার অর্ধেক হৃদয়হীন। ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব, বরসে বরসে যাদের স্মরণে করি গো মোরা উৎসব, খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা। যে পুরুষ হৃদয়হীন অনেক সময় হতে পারে, কিন্তু নারী কোনো সময় হৃদয়হীন হয় না। তারা অর্ধেক হৃদয় পুরুষের জন্যে, সংসারের জন্যে, জগতের জন্যে, সমাজের জন্যে দান করে দেয়। আর বর্ষে বর্ষে বিভিন্ন সময়ে সময়ে উৎসবে বা ঘর সংসারের কোনো কাজেও হয়তো বা খেয়ালের বসে পিতা অনেক সময় তার সন্তান সন্ততি, তার ঘর সংসার হয়তোবা ভুলে যেতে পারে। যেটার উদাহরণ দিয়ে কবি বলেছেন যে যখন রাম সীতা উভয়ই জঙ্গলে গেছিল, বনে গেছিল অজ্ঞাতবাসের জন্যে, তখন এই সীতার ঘরে যখন লবকুশের জন্ম হয়েছে, তখন রাম রাবণের যুদ্ধের সময় হয়তোবা লবকুশের কথা রামচন্দ্রের খেয়ালেই ছিল না, মনেই ছিল না। তখন কিন্তু এই সীতা কিন্তু তার স্নেহ, মায়া, মমতা দিয়ে লবকুশকেও বড় করে গেছে, কিন্তু একবারের জন্য হয়তো মনে পড়েনি। নারী সে শিখালো সে শিশু পুরুষেরে স্নেহ, দয়া, দয়া মায়া প্রেম, দীপ্ত নয়নে পরালো কাজল, বেদনার ঘন ছায়া, অদ্ভুত রূপে পুরুষ পরুষ পড়িল সে ঋণ শোধ, বুকে তারে চুমিল তারে করিল সে অবরোধ। আর যত কোনো ঝড় ঝঞ্ঝা যাই কিছু আসুক না কেন, নারী কিন্তু সামনে থেকে পড়ে তাদেরকে স্নেহের বন্ধনে আগলে রেখে তাদেরকে ঠিক সঠিক জায়গায় নিয়ে থাকে। পিতার আদেশে জননী জেনে হানেন কঠিন কুঠার। এই জায়গাতে একটা পৌরাণিক ব্যাখ্যা দেওয়া আছে, কবি যে তুলেছেন
যে পরশুরাম যিনি অত্যন্ত সাহসী এবং প্রচণ্ড রকমের বদমেজাজি ছিলেন, যিনি কঠিন কুঠারের সাহায্যে যাদের অনেককে তিনি হত্যা করেছেন, এই কথা তিনি তুলেছেন যে এটা কিন্তু এই পরশুরামও মায়ের স্নেহ পরশও কিন্তু একটা সঠিক জায়গায় এসেছে। পার্শ্বে ফুরিয়া শুয়েছে আজ অর্থ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। এখানে কবি বলছেন অর্ধনারীশ্বরের কথা তোমরা জানো, একই দেহে একই মূর্তিতে যেখানে হর পার্বতীর মূর্তি, সে কবি উপমা দিয়ে বলছেন যে যতদিন পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে ততদিন কিন্তু পুরুষের শাসন শোষণ অত্যাচারের চাপে নারী কিন্তু নিচে পড়েছিল। আজ দিন বদল হয়েছে, আজ পুরুষতান্ত্রিক সমাজের পরিবর্তে আজ আসছে নারীতান্ত্রিক সমাজ, নারী জাগরণের দিনের কথা কবি বলতে চেয়েছেন। তাই এই দিনে কবি বলতে গিয়ে কবি বলছেন যে আজকে পুরুষ নিচে চাপা পড়ছে, নারীরা কিন্তু স্বাধীনতার কথা বলে মাথা তুলছে। আজ সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজে, কেহ রহিবে না বন্দী, ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দী, তবে এরপর যুগে আপনারই রচি কারাগারে পুরুষ মরিবে ভুগে। আর যদি আজকের দিনে, আজ কিন্তু নারীর স্বাধীনতার যুগ, আজকে কিন্তু নারীদেরকে ঘরে বন্দি করে রাখা যাবে না। যদি কোনো কারণে পুরুষ ভুল করে নারীকে আবার বন্দি করার চেষ্টা করে, তাহলে কিন্তু পুরুষের তৈরি করা কারাগারের মধ্যে নারীরাই বন্দি হয়ে থাকবে। আর কবি এই জায়গাতে একটা মর্মে আঘাত দিয়ে একটি কথা বলেছেন, যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন দেবে তোমাকেই। যেটা একটা খুব মজবুত লাইন, চমৎকার লাইন, যে যদি তুমি কাউকে পীড়ন করো, কাউকে তুমি যদি পীড়া দাও, আঘাত করো, তাহলে একদিন দেখা যাবে সেই আঘাত তোমাকে ফিরে পেতে হবে। কারণ অন্যায় যে করবে অন্যায় তাকেই পেতে হবে, ঘুরে তাকে অন্যায়ের শাস্তি পেতেই হবে। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের রক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো সে কি অত্যাচারী। আপনারে আজ প্রকাশ তবে নাই সে ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো সে শিকল। যে ঘোমটায় তোমা আজ করেছে ভীরু, ওড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন যত আছে আভরণ। কবি এখানে নারীদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে শিকল, যে মাথার ঘুমটা, যে অবগুণ্ঠন তোমাকে অন্দর মহলে রেখেছে, নারী তুমি বাইরে বেরিয়ে এসো। কারণ যুগের সঙ্গে তালে তাল রেখে যদি উভয় একই সঙ্গে কাজ করতে না পারি, তাহলে কিন্তু এই পৃথিবীর মঙ্গল সম্ভব নয়, পৃথিবীর অগ্রগতি সম্ভব নয়। যে ঘুমটা তোমার মাথার উপরে রয়েছে, যে হাতের যে বালা, পায়ের যে নলক, যে যাই রয়েছে, এগুলি পায়ের মল তোমাকে কিন্তু ত্যাগ করে বাইরে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ না তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে, ততক্ষণ কিন্তু এই জগৎ জীবনের মঙ্গল সম্ভব নয়। এভাবেই বলতে বলতে কবিতার একেবারে শেষ জায়গাতে কবি এক জায়গায় বলছেন, লুটায়ে পড়িবে ও চরণ তোলে দলিত জমের সাথে, একদিন শুধু বিলালে অমৃত, আজ চাপ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সেই হাতে কূট বিষ দিতে হবে। যে এতদিন পর্যন্ত তুমি যাদেরকে সেবা করেছো, যে জগৎ সংসার সমাজ স্বামী যাদেরকে তুমি ভালোবেসেছ, যদি পুনর তাদের কাছ থেকে অত্যাচার অবিচার দমন পীড়ন তোমার প্রতি আসতেই থাকে, হে নারী, তোমাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর যে হাতে তুমি এতদিন পর্যন্ত অমৃতের পেয়ালা তুলে দিয়েছ, সেই হাতেই তোমাকে কিন্তু বিষের পেয়ালা ধরতে হবে। কারণ তোমার অস্তিত্বের জন্য, তোমার বাঁচার লড়াই আজ তোমার সেই বাঁচার লড়াইয়ে তোমাকে কিন্তু আজকে এগিয়ে আসতে হবে। এবং এগিয়ে তুমি যদি না আসতে পারো, তাহলে কিন্তু তোমার আর কোনো মুক্তির উপায় থাকবে না। সেদিন সুদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। আর সেই দিন আজকে কিন্তু দূরে নেই, আজকে কিন্তু সেই দিন সমাগত, যে এখানে আজ নারী এবং পুরুষের সঙ্গে পুরুষরাও নারীদের জন্য সমান তালে নারী মুক্তির গান, নারী জয়ের গান কথা তোমার কবি এই সমাজে কবি বলেছেন যে একদিন এমন সমাজ প্রতিষ্ঠিত হবে, এমন জগৎ প্রতিষ্ঠিত হবে, যেখানে নারী এবং পুরুষ সমানে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে তালে তাল রেখে এই সমাজ গড়ার কাজে তারা হাতিয়ার হবে। তাই আমি এই কবিতাতে বলছি যে এই বিদ্রোহী কবি কাজী নজরুলের
যে নারী কবিতাটি, এই নারী কবিতাটি হচ্ছে সমাজ গড়ার জন্য, সমাজে সাম্য প্রতিষ্ঠার জন্য একটি উপযুক্ত মাপের কবিতা। যদি কোনো সময় আর কোনো প্রয়োজন হয়ে থাকে, তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলিতে শিক্ষক মশাইরা যখন ক্লাসে যাবেন, ম্যাডামরা যখন যাবেন, তখন কিন্তু ক্লাসের মধ্যে কোনো কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকলে তোমরা সেগুলি জানাবে। এখন তোমাদের এই কবিতাতে যে যে একের মানে, তিনের মানের আর ছয়ের মানের প্রশ্নগুলি আছে, আমি তোমাদের সামনে একটি একটি করে বলে যাচ্ছি। একের মানের জন্য একের মানের প্রশ্নগুলি আমি তোমাদের সামনে বলে দিই যে কবি নজরুল কিসের গান করেছেন? কবি নজরুল সাম্যের গান করেছেন। নারীকে কি বলে হেয় জ্ঞান করা হয়? নারীকে নরক কুণ্ড বলে হেয় জ্ঞান করা হয়। কবি নারীকে কিসের লক্ষ্মী বলেছেন? কবি নারীকে জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্যের লক্ষ্মী বলেছেন। শস্যক্ষেত্র কিভাবে উর্বর হয়েছে? পুরুষের হাল চষে, আর যে যখন নারী এই হাল চাষার পরে জমিকে উর্বর করার জন্য দিয়েছে, সেই তখন এখানে উর্বর হয়েছে। নর কিভাবে কবি প্রাণ ফিরে পেল? যে বিরহ এবং মিলনের মাধ্যমে নর কবি প্রাণ ফিরে পেল। এই গেল তোমার এক নম্বরের প্রশ্ন। আরও অনেকগুলি এক নম্বরের প্রশ্ন আছে। এখন তিনের মান তাৎপর্য জন্য যে প্রশ্নগুলি হবে, আমি সেগুলি আইডেন্টিফাই করছি। অর্ধেক তার করিয়াছে নারী ডট 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 দিয়ে এরকম করে অর্ধেক তার নর, এই যে লাইনটা, এটার থেকে একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন আসবে। তারপরে ধরো শব্দ হইল গান, এই লাইনটা দিয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন। যুগের ধর্ম এই, এটা দিয়ে 3 নম্বরের প্রশ্ন আসবে। আর একটা ধরো সেদিন সুদূর নয়, এরকম করে 3 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে ধরো অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই লাইনটা দিয়ে কাল লেখা কোন কবিতার অংশ, মূল কাব্যের নাম কি, আর শেষের অংশটা উক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। 2 + 1 + 3, এরকম করে 6 নম্বরের প্রশ্ন আসবে। সাম্যের গান গাই, কে সাম্যের গান গাইছেন? কোথায় গেয়েছেন? কে সাম্যের গায়ে গেয়েছেন? কোথায় গেয়েছেন? এবং কাল লেখা কোন কবিতার অংশ, অথবা মূল কাব্যগ্রন্থটির নাম কি? 1 + 1 + 3। সে যুগ হয়েছে বাসি, এখানে কোন যুগের কথা বলা হয়েছে? বাসি শব্দটির অর্থ কি? আর লাস্টের অংশটিতে মর্মার্থ বিশ্লেষণ করো। 1 + 1 আর 4। আরেকটা ওই 3 নম্বরের যে প্রশ্নটা, সেদিন সুদূর নয়, এটাও আবার 6 নম্বরের প্রশ্নও আসতে পারে একইভাবে। কাল লেখা কোন কবিতা, সেদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, আর কবি কেন সেই দিনকে আর বেশি দূরে নেই বলে অভিহিত করেছেন। এটার থেকেও 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো এরকম করে ধরো 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, আর তাৎপর্য বিশ্লেষণের প্রশ্ন, আর 6 নম্বরের করেও এই 1 + 2 + 3 অথবা 1 + 1 + 4, এরকম করেও 6 নম্বরের প্রশ্ন আসতে পারে। কেমন? তো এইভাবে তোমরা কবিতাগুলি পড়বে। আমি আরেকবার বলে দিই যে নারী কবিতাটি সাম্যবাদী কবিতার অংশ। সাম্যবাদী কবিতাটি 1925 খ্রিস্টাব্দে লাঙ্গল পত্রিকাতে প্রকাশিত হয়। এর পরের বারও আরেকবার সর্বহারা কাব্যতেও এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লিখিত। এটা বারবার করে কয়েকটা জিনিস মনে রাখবে। কবিতাটির মূল গ্রন্থটির নাম সাম্যবাদী, কবিতার লেখক বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লিখিত। এগুলি সবগুলি 1 নম্বরের প্রশ্নে প্রতি বছরই অল্টারনেটিভ 1 নম্বরের প্রশ্নে কিন্তু ঘুরে ঘুরে আসছে। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী সময়ে ক্লাসে যখন তোমাদের সঙ্গে দেখা হবে, প্রতিটি স্কুলে
শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডাম তখন যখনই ক্লাস করাবেন কোনো কোনো জায়গায় তোমরা ভুলে যেতে পারো, যে জায়গাগুলি তোমরা ভুলে যাবে সেগুলি আবার জিজ্ঞাসা করে নেবে। কেমন? আজ আসছি, বাই বাই।